প্রথমে আসলে রেস্কিউ মেডিকেশনস। রেস্কিউ মেডিকেশন এটা কি করে, এটা কুইকলি পেশেন্টের যেই প্রবলেমগুলো সেটা রিলিভ করে দেয়, লাইক ব্রঙ্কোডাইলিটিস। গতকালকে আমরা এটা পড়ছিলাম, বিটা অ্যাড্রিনার্জিক, থিওফিলিনস, তারপরে অ্যান্টিকোলিনার্জিক্স এটসেট্রা। হ্যাঁ, তারপরে আসে হলো কর্টিক স্টেরয়েডস। এটা ইনফ্লামেশন রিডিউস করে এবং এডেমা রিডিউস করতে সাহায্য করে। তারপরে আছে হলো প্রিভেন্টিভ মেডিসিন, ফিউচার এফেক্ট অ্যাটাককে প্রিভেন্ট করে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট তো আছেই, লাস্ট রেমেডি। তারপরে প্রিভেন্টিভ মেডিসিন লাইক ক্রোমোলিন সোডিয়াম, তারপরে মন্টেলুকাটস এটসেট্রা। হ্যাঁ, এগুলো একটু আমরা ধীরে ধীরে পড়বো। তো ব্রঙ্কোডায়ালিটিস, বিটা অ্যাড্রিনার্জিক কথা আমরা পড়েছি। তারপরে থিওফিলিন, অ্যান্টিকোলিনার্জিক, কর্টিকোস্টেরয়েড রিডিউস ইনফ্লামেশন এডেমা। প্রিভেন্টিভ মেডিসিন লাইক প্রোফাইল্যাক্টিক। প্রিভেন্টিভ মানে ভবিষ্যতে ফিউচার অ্যাটাকটাকে প্রিভেন্ট করে আর কি। হ্যাঁ, লাইক ক্রোমোলিন সোডিয়াম এবং মন্টেলুকাস্ট। আমরা মন্টেলুকাস্ট কিন্তু এই জন্যই দেখবা যে এটা ভবিষ্যৎ ফিউচার অ্যাটাক প্রিভেন্ট করে, এই জন্য একদিন দুই দিনের জন্য, লং টাইমের জন্য দেওয়া হয়। আদার ইনফরমেশন লাইক কি অ্যান্টিবায়োটিক্স টু ট্রিট সেকেন্ডারি ইনফেকশনস ইফ এনি। তার মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এর আগে আমরা পড়েছি এমএবি, সকল এমএবি ড্রাগ ইমিউনোসাপ্রেসিভ। হ্যাঁ, মনোক্লোনাল অ্যান্টিবডিজ বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা ইনহিবিটরস। ইনফ্ল্যামেটরি মডুলেটর, এরা ইনফ্লামেশন মডুলেটর হিসেবে কাজ করে, ইমিউনোসাপ্রেসিভ অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবেও কাজ করে। মনোক্লোনাল অ্যান্টিবডিজ বা এমএবি বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস, এরা কোন কোন জায়গায় কাজ করে, মানে কোন কোন জায়গায় এদেরকে ব্যবহার করা হয়? প্রথমে আসলে পোস্ট ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, রিমাটয়েড আর্থ্রাইটিস, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলো সবই অটোইমিউন প্রবলেম। ব্রেস্ট ক্যান্সার, সোরিয়াসিস, অ্যাজমা, রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস, করোনা, এগুলাতে এই মনোক্লোনাল অ্যান্টিবডিজ ব্যবহার করে, মানে এমএবি ড্রাগগুলো ব্যবহার করা হয়। এবং এমএবি ড্রাগ সম্পর্কে এই জিনিসটা এর আগেও বলেছিলাম, এই এমএবি ড্রাগ কখনোই দেওয়া হয় না যারা লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন যারা পাচ্ছে তাদেরকে কখনোই এই এমএবি ড্রাগ দেওয়া হয় না। যাদের পিপিডি বা এই ড্রাগ খাওয়ার পর অবশ্যই পেশেন্টদেরকে ইয়ারলি পিপিডি স্কিন টেস্ট করাতে হয়। মানে এই এমএবি ড্রাগ শুরুর আগে পিপিডি টেস্ট করানো হয় এবং অ্যানুয়াল পিপিডিও করানো হয়। এবং এই ড্রাগ যারা খায় তাদেরকে ইয়ারলি ওই মন্টেক্স টেক্স মানে যক্ষা টেস্ট করানো হয়। এছাড়া আর এই যে এমএবি ড্রাগ, এটা এর আগেও তো বলার কিছু নাই। আচ্ছা, আদার অ্যান্টি, তারপর ডিসেনসিটাইজেশন থেরাপি আর অ্যালার্জিক ইমিউনোথেরাপি। ওই যে এই ড্রাগ পেশেন্টে কি কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন করবে কি করবে না, এগুলো আর কি। হ্যাঁ, তারপরে patient is vaccinated with increasingly larger dose of an allergen with goal of inducing tolerance. তারপরে এক্সারসাইজ কি ধরনের এক্সারসাইজ দিতে হবে? যে এক্সারসাইজে ঘাম কম হবে পেশেন্টের। হ্যাঁ, ঘাম থাকলে, ঘাম হলে অ্যাজমার প্রবলেমটা আরো বাড়ে। সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ডায়াফ্রাগমেটিক অর অ্যাবডোমিনাল অ্যান্ড পার্সলি ব্রিদিং help for forceful expiration of air and prevention of barrel chest. It also helps to slow exhalation, maintain alveolar inflation of distal airways, and prevent alveolar collapse between breath. Breathe in through the nose over 2 seconds, then breathe out through the pursed lips over 4 seconds. এটা কিন্তু গতকাল আমি বলছিলাম যে হাফ কফ টেকনিক, তারপরে এগুলো একটু ভিডিওতে দেখতে দেখছিলা কেউ? দেখছিলা এই যে হাফ কপ টেকনিকের কথা হুম, বলছিলাম? তখন সাথে সাথে দেখছিলাম। সাদিয়া, সাদিয়া, রুনা। না ভাইয়া দেখি নাই। আচ্ছা, এবার আসি হলো নার্সিং কেয়ার। কি কি বিষয়ে আমরা কেয়ার করব? হাই ফলার পজিশন, অক্সিজেন অ্যাজ অর্ডার্ড, periodic monitoring of SpO2 and peak flow, chest percussion and postural drainage on one's bronchospasm reduces. Yes, chest percussion and postural drainage once bronchospasm reduces. Bronchospasm যখন কমে যায় তখন এটা করা হয়। কিন্তু why no percussion with asthmatic? যখন immediately
কখন এই পারকুশন করবো? যখন তোমার সিচুয়েশনটা মানে একটু ভালোর দিকে আসবে, তখন এটা করা যাবে। বাট অ্যাকিউট অবস্থায়, অ্যাজমা অ্যাটাকের অ্যাকিউট অবস্থায় কিন্তু পারকুশন করা যাবে না। কেন? কারণ এই ব্রঙ্কাসের ভিতরে যেই মিউকাসটা থাকে এটা আরো পারকুশন করে তো ট্যাপ বা থাপ্পড় দেওয়া হয়, তাই না? এইটা এই বাড়িতে বা আঘাতে এই মানে মিউকাস গুলা অ্যালভিওলার ভিতরে আরো বেশি ঢুকে যায়। এই জন্য অবশ্যই নো পারকুশন উইথ অ্যাজমা অ্যাটাক। দ্য ডিসলজড মিউকাস ক্যান ব্লক দ্য ন্যারো এয়ারওয়ে। ক্লিয়ার? এই জন্য যখন একটু কন্ডিশন ভালো থাকে তখন মূলত এই জিনিসটা করা হয়। পারকুশন করা যায় ভালোর দিকে আসলে। চেস্ট পারকুশন ইন পোস্টাল ড্রেনেজ ওয়ান্স ব্রঙ্কোস্পাজম রিডিউসেস ইনক্রিজ ফ্লুইড ইনটেক। কারণ ফ্লুইডে তোমার ইয়েটা চলে আসে, ওয়েস্ট প্রোডাক্টটা সহজ ইজিলি বের হয়ে আসে। এবং আরেকটা জিনিস হলো নেবুলাইজ, পেশেন্টকে নেবুলাইজও করা হয় কিন্তু, হ্যাঁ। নেবুলাইজ করার 15 মিনিট পর পেশেন্টকে অ্যাসেস করতে হয়, মানে পেশেন্ট ঠিক আছে কিনা, মানে পেশেন্টের অ্যাজমার যে প্রবলেমটা বা অ্যাজমার ফলে যে শ্বাসকষ্ট হচ্ছে সেটা কমছে কিংবা কতটুকু কমছে সেটা যদি প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় বলি যে পেশেন্টকে 2 বার নেবুলাইজ করেন পর পর, আসলে এটা ইটস নট এ গুড ওয়ে। প্রথমে নেবুলাইজ তো করবে, পেশেন্টের কন্ডিশন যদি যথেষ্ট না হয় এরপরে 15-20 মিনিট পরে আবার নেবুলাইজ করা যাবে, ঠিক আছে, জানা জরুরি। তারপর আসলে প্রিভেনশন, কিভাবে আমরা অ্যাজমাটাকে প্রিভেন্ট করতে পারি। Good inspect patient to modify the home by living environment. Good ventilation of rooms. Do not drive the window open. Avoid breaking leaves. ওই যে মানে পাতা পাতা কুড়ায় না, এটা বাদ দিতে হবে। Avoid natural fibers like wool, feathers, damp dusting. Avoid rugs, curtains, stuffed animals. Yes. যাদের এই জন্য দেখবে যেসব বাচ্চাদের অ্যাজমাটিক প্রবলেম তাদেরকে পুতুল না কিনে দেওয়াটাই বেটার। কারণ পুতুলের ভিতরে ওই যে ধুলাবালি জমে থাকে এগুলা, কার্পেট নিয়ে থাকলে নিয়মিত ব্রাশ করতে হবে এগুলো আর কি। ডু নট লেট দ্য ক্লথস ড্রাই আউটসাইড। ড্রাই স্টে indoors during grass cutting or when pollen count is high. Avoid people with known infection. Annual flu vaccine, special care. If pets, avoid smoking cover pillow with plastic. নিউমোকক্কাল ভ্যাকসিন আমরা এর আগে বলেছিলাম। পিসিবি 13 and 23, ওয়াশ ক্লথস ওয়ান্স এ উইক উইথ হট ওয়াটার। এই হট ওয়াটার দিয়ে ইয়ে করলে যে মাছ মিস্ট গুলো আছে না, ডাস্ট মাইটস, মিটস তো না, ডাস্ট মাইটস, ওই যে ছোট ছোট পোকা যেগুলো আমাদের স্কিনেও থাকে অ্যাভেলেবল, এগুলো মারা যায়, ঠিক আছে। চলো আমরা একটু দেখি। অ্যালার্জিক ডিসেনসিটাইজেশন বা অ্যান্টিবায়োটিক ডিসেনসিটাইজেশন একটু দেখি। ইনজেকশন আর গিভেন ওয়ান্স এ উইক। আচ্ছা, এই ডিসেনসিটাইজেশন সিস্টেমটা আসলে কি? এটা মানেটা হলো যেই জিনিসটায় পেশেন্টের অ্যালার্জি থাকে ওই জিনিসটা পেশেন্টের শরীরে অল্প অল্প করে পুশ করে দেওয়া হয়। এটাই হলো অ্যালার্জিক ডিসেনসিটাইজেশন টেস্ট। আমি কি বুঝাতে পারছি? কেন এটা করা হয়? কারণ পেশেন্টের শরীরে যদি অনুভব করে এই জিনিসটা আমার শরীরে প্রায় আসতেছে, সেটা ফ্যামিলিয়ার হয়ে যায়। আর হঠাৎ করে ওই জিনিসটা যদি এসে তখন পেশেন্টের শরীর কি করে এটাকে ব্লক করে দেয়, একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে এটাকে রিঅ্যাকশন ঘটায়। এই জন্য পেশেন্টকে লং টাইম ধরে ছোট ছোট মানে ছোট ছোট ইন্টারভ্যাল দিয়ে পেশেন্টের শরীরে ওই স্পেসিফিক অ্যালার্জেন্স পেশেন্টের শরীরে ইনপুট দিয়ে দেওয়া হয়, যাতে করে পেশেন্ট ওই অ্যালার্জেন বা ওই অ্যালার্জিক যে সাবস্টেন্সের সাথে পরিচিত হয়ে যেতে পারে। এটাই হলো অ্যালার্জি ডিসেনসিটাইজেশন থেরাপি। জাস্ট এটুকু জানো তাইলেই হবে। অ্যালার্জি টেস্টিং এভাবে করা হয়, হ্যাঁ। আমেরিকাতে এরকম অ্যালার্জি জোন আছে, এটা দরকার নেই, এগুলো ফাও এত কাহিনী মাহিনী কোনো প্রয়োজন নাই। এই ডায়াফ্রাগম্যাটিক ইনহেল বা পার্স লিপ ব্রিদিং, ঠিক আছে। নাক মুখ দিয়ে শ্বাস নেয়, এরপরে মুখ গোল করে শ্বাস ছাড়ে, এটাকে বলা হয় পার্স লিপ ব্রিদিং। পার্স লিপ ব্রিদিং এর ফলে কি হয়? হেল্পস টু স্লো এক্সেলেশন, মেইনটেইন alveolar inflammation of distal airways, prevent alveolar collapse between breath, prevent barrel chest. It doesn't promote expulsion of secretions.
এই যে রেকিং লিভস মানে অনেকে আছে না যে তোমার কাপড় সরি পাতা টাতা কুড়া এটা করা যাবে না। ঠিক আছে। তো